প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এলাম নোবেলজয়ী লেখক আন্তোলে ফ্রান্সের মুশকিল আসান গল্প। তো গল্প বলার জন্য আমি লেলিন মণ্ডল তোমাদের সাথে আছি। গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে শুরু করা যাক। ভেতরে ঢুকেই পাওলি দা লুজি হাত নেড়ে সম্ভাষণ জানালো, হাই মসিয়ে। আমি বসতে বসতে লক্ষ্য করলাম লুজির স্কার্ফ আর তোয়ালে বেপরোয়াভাবে গড়াগড়ি যাচ্ছে আরাম কেদারার উপর। লুজি কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবার কলকল করে ওঠে, বলো কি খবর? দেখো ম্যাডাম, আমি কেশে গলাটা পরিষ্কার করে নেই। মনে আছে আজ থেকে 2 বছর আগে ঠিক আজকের দিনে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। একটা অদ্ভুত মুদ্রায় হাত নেড়ে বলে লুজি, একটা সাদা পাহাড়, তার নিচে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী। মনে পড়ে সেই নদীর তীরে ঘাসের জমিনে আমার করে মাথা রেখে কি বলেছিলে তুমি? আমি মৃদু মৃদু হাসতে থাকি। তারপর আরেকদিন তোমার বাড়িতে আমি বলতে থাকি, তোমার যে হাতকে চুমু দিয়ে চোখের পানিতে ভিজিয়ে দিতে চেয়েছিলাম সেই হাত দিয়ে ইশারায় বাইরের গেট দেখিয়ে দিয়েছিলে। আমি বিনা বাক্য ব্যয়ে তোমার নির্দেশ পালন করেছিলাম, মনে পড়ে? তুমি বলেছিলে হিতবাদী আর স্বাধিকারবাদীদের সাথে আমাকে সামিল হতে। 2 বছর আমি কঙ্গোদের দলভুক্ত ছিলাম। আসলে ওরা ছিল সন্ত্রাসবাদী। সংগ্রামী রূপটা লোক দেখানো, পরে বুঝতে পারি। আমি আরো কিছু বলতে চাচ্ছিলাম, হাত ইশারায় থামিয়ে দিল লুজি। ঘর লাগোয়া বাগান, সারা ঘরে সেন্টের ঝাঁঝালো গন্ধ। বাতাসে ফুলের সুবাস থাকলেও তা টের পাওয়া যাচ্ছে না। ঘর থেকে শুধু কানে ভেসে আসছে পাখপাখালির কলরব। ঠিক এ সময় বাইরে লাউড স্পিকারে কে যেন ঘোষণা করে যে কেউ ওই হারামজাদাকে ধরিয়ে দেবে তাকে ওয়ার্ডেল পুরস্কার দেয়া হবে। গর্দান থেকে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেলেও দেখলাম মাদাম লুজির মুখটা পাশুটে বর্ণ ধারণ করেছে। কি উপদ্রব রে বাবা! এতদিন পরে পুরনো প্রেমিকার কাছে এলাম। আমি অভয় দেওয়ার সুরে বলি, ও কিছু না লুজি, 24 ঘন্টাই ওরকম ঘোষণা শোনা যাচ্ছে। হয়তো কোনো বদমাস, চোর বা ভিন্নতা অবলম্বী পালিয়ে বেড়াচ্ছে, তাই তাকে ধরার জন্যে তাদের এই মহড়া। থামো! লুজি আমাকে থামিয়ে দিয়ে আবার কান পাতে। বাইরের চিৎকার এবার নিকটবর্তী হয়। শোনা যায় কে যেন নির্দেশ দিচ্ছে, চারপাশের রাস্তা বন্ধ করে দাও। এই বাড়িতেই ঢুকেছে বদমাসটা। উঠে দাঁড়ালো মাদাম লুজি, আমাকেও ইঙ্গিত দিল ওর সাথে থাকতে। দরজাটার একটা পাল্লা সরাতেই চোখে পড়ল একজন লোক ছুটে আসছে এদিকটায়। ভীত আতঙ্কিত চেহারা, প্রায় অর্ধনগ্ন অবস্থায়, হাঁটু কাঁপছে ঠকঠক করে। তিনি কাছে এসেই চাপা কম্পিত স্বরে বললেন, আমাকে বাঁচাও লুজি, কোথাও লুকিয়ে রাখো, ওরা আমাকে পেছনে লেগেছে। লোকটাকে চিনল লুজি। প্লাঞ্চো, বৃদ্ধ দার্শনিক, তার প্রতিবেশী। লুজি ফিসফিস করে শুধালো, আমার চাকরানি জ্যাকুলিন দেখে ফেলেনি তো? অথবা অন্য কেউ? না, কেউ দেখেনি। বাড়ির পেছন দিয়ে ঢুকেছি আমি। ততোধিক নিচু স্বরে জবাব দিলেন বৃদ্ধ। প্লাঞ্চো, ওহ, থ্যাঙ্কস গড, বলে লুজি তার পেছনে যেতে ইশারা করলো। আমরা তিনজন লুজির শোবার ঘরে গেলাম। লুজি আমার দিকে চেয়ে চিন্তিত স্বরে বলল, যে করেই হোক ওকে লুকিয়ে রাখতে হবে, ঘন্টা কয়েকের জন্যে হলেও। বুড়োর প্রতি লুজির বেশ সমবেদনা রয়েছে বুঝতে পারলাম আমি। ওকে খুব ভীত এবং উত্তেজিত দেখাচ্ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না একজন বৃদ্ধ দার্শনিকের ওপর সরকারি সৈন্যরা এত ক্ষেপা কেন। আমার মুখের প্রশ্নবোধক চিহ্ন বোধহয় ধরতে পেরেছেন অভিজ্ঞ দার্শনিক। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, মসিয়ে, দা কজাতের সাথে গাঁটছড়া বেঁধে বর্তমান সংবিধানের বিরুদ্ধে আমি নাকি ষড়যন্ত্র করেছি। এটাই আমার অপরাধ। তারা আরো অভিযোগ আরোপ করেছে বিশপকে রক্ষার জন্য আমি নাকি রাজার বিরুদ্ধে একটা সংগঠন তৈরি করেছি 30শে আগস্ট। আসলে এসব চক্রান্তের হোতা লুবিন। একসময় সে ছিল বাজারের কসাই, এখন একটা দল গঠন করে লেজ জুড়বৃদ্ধি করেছে সরকারের। ওই বেটাই আমার নামে এসব মিথ্যে রটনা রটিয়েছে। এ সময় সিঁড়িতে কার পদশব্দ শোনা গেল। আমরা তিনজন সস্কিত হলাম। লুজি দরজার সিটকিনি লাগিয়ে বুড়ো প্রাঞ্চলকে ঠেলে দিল পেছনের দিকে। বাইরে জ্যাকুলিনের উত্তেজিত গলার আওয়াজ শোনা গেল। দরজা খুলে দিতেই সে হাঁপাতে হাঁপাতে বলল,
সদর দরজায় ন্যাশনাল গার্ডদের সাথে নগর রক্ষক আছেন, তারা বাড়িটা তল্লাশি করতে চান। ওরা বলছে বৃদ্ধ প্লাঞ্চ নাকি এই বাড়িতে ঢুকেছে। আমি অস্বীকার করার পরও তারা বিশ্বাস করছে না। ঠিক আছে, তাদের তল্লাশি করতে দাও। জ্যাকোলি নিচে চলে গেল। বৃদ্ধ প্লাঞ্চ সব কথা শুনতে পেয়েছেন পেছন থেকে। ভয়ে তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। আমরা দুজনে ধরে তাকে বিছানায় বসালাম। প্লাঞ্চের মুখ পাণ্ডুর ফ্যাকাশে। তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন মাদাম লুজির দিকে। লুজি তার মুখটা বৃদ্ধের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ঘাবড়াবেন না, ভরসা রাখুন আমার উপর, অবশ্যই আপনি বেঁচে যাবেন। ক্ষীণ আশার ম্লান হাসি ফুটে উঠল প্লাঞ্চের বয়সীর মুখে। মাদাম দা লুজি খুব নির্বিকার ভাবে তার শোবার ঘরের জিনিসপত্র গোছগাছ শুরু করলো। একটা খাটের উপর দুটো তোশক, একটার উপর আরেকটা রাখলো। পাতলা জাজিমটা দুভাঁজ করে বাইরের দিকে লম্বালম্বি করে বাকি অর্ধেকটায় তোশক দুটো ভাঁজ করলো। ওর ভেতরে একজন লোক শুইয়ে দিয়ে সমান্তরাল কভার দিয়ে ঢেকে দিলে বোঝার কোনো উপায় থাকবে না যে ভেতরে দিব্যি একজন মানুষ লুকিয়ে আছে। এসব কাজ করতে লুজির মাত্র মিনিট দেড়েক সময় লাগলো। তারপর সে স্বাভাবিকভাবে ঘরের যেখানটায় যে জিনিস রাখা দরকার তাই করলো। আমি এবং দার্শনিক প্লাঞ্চ অবাক বিস্ময়ে ওর প্রত্যন্নতার কাজগুলো নীরবে দেখতে লাগলাম। ওদিকে সিঁড়িতে ভারী বুট জুতোর আওয়াজ ক্রমশ স্পষ্টতর হতে লাগলো। আমরা বুঝতে পারছি বিপদ সমীপবর্তী দোতলার বারান্দায় এসে গেছে ওরা। গলার আওয়াজ শোনা যাচ্ছে ওদের। লুজি ইশারা করতেই বুড়ো প্রাঞ্জকে তোশকের ফাঁকে শুইয়ে দিল। লুজি নিভাজ একটা চাদর বিছিয়ে দিল খাটের উপর। তারপর কি ভেবে দলামোটা করে দিল চাদরটা। সে ইশারা করলো আমার দিকে। বুঝতে দেরি হলো না আমার এর অর্থ উদ্ধারের। আমি তাড়াতাড়ি বিছানায় উঠে সটান শুয়ে পড়লাম। এরপর যা দেখলাম তাতে আমার চোখ একেবারে চড়ক গাছ। মাদাম দা লুজি কোনোদিন যা করেনি তাই করা শুরু করলো। সে তার পরনের প্রত্যেকটি কাপড় খুলে ফেলতে লাগলো একটা একটা করে। ওড়না, গাউন, ব্লাউজ, অন্তর্পাশ কষে কষে পড়তে লাগলো। তার যৌবন মদির দেহ থেকে কৃত্রিম কামনার আগুন জ্বলে উঠল তার চোখে মুখে, এবং সে এভাবে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় উঠে এলো আমার পাশে, একেবারে গা ঘেঁষে। ফিসফিস করে কানে কানে বলল, এই মুহূর্তে ওদের বোকা বানাবার এই একটা উপায় আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলাম সত্যিকার প্রেমিকের নিখুঁত অভিনয় করতে হবে আমাকে। আমি আবেগে আবেশে লুজির সোনালি কেশগুলো আঙ্গুল চালাতে লাগলাম। বলা বাহুল্য, লুজির নির্দেশে আন্ডারওয়্যার ছাড়া আমিও এখন প্রায় দিগম্বর পুরুষ। এ সময় বাইরের থেকে ঘন ঘন ধাক্কা পড়তে থাকে দরজায়। লুজি বিরক্ত মুখে উঠে গিয়ে দরজা খুলে দেয়। প্রথমে ঘরে ঢোকে লুবিন, সেই কসাইটা। তার পেছনে পেছনে 5টি সশস্ত্র জোয়ান। ঢুকেই লুজি এবং বিছানার শোয়ার আমার দিকে দৃষ্টি পড়তেই কেমন অপ্রস্তুত হয়ে যায় তারা। একজন টিপ্পনি কেটে বলে ওঠে, প্রেম প্রেম খেলায় বাধার সৃষ্টি করলাম বলে আমরা দুঃখিত মাদাম। আরেকজন লুজির দেহে কাজ ঘেঁষে লোভাতুর চোখে তাকিয়ে থুতনিটা নাড়া দিয়ে মন্তব্য করে, সত্যিই মাদাম, ঈশ্বরের কাছে রাত দিন প্রার্থনা করে এমন সুন্দরী মেয়ে মানুষ পাই না আমরা। আরেকজন, যিনি দেখতে অফিসার গোছের, তিনি গম্ভীর স্বরে বললেন, নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। আমরা ফ্রান্সকে খুঁজে বেড়াচ্ছি। দেশদ্রোহীটা আমাদের বাড়িতেই ঢুকেছে বলে আমাদের বিশ্বাস। খুঁজে পেলেন তাকে? বাঁকা তির্যক ভঙ্গিতে ঘাড় ফেরালো লুজি। যাবে কোথায়? ধরা পড়তেই হবে বুড়োকে, বলে অফিসার বারান্দার দিকে এগিয়ে গেলেন। সঙ্গীরাও তাকে অনুসরণ করলো। এতক্ষণে নিঃশ্বাস বন্ধ করে তোশকের নিচে পড়েছিলেন বুড়ো ফ্রাঞ্জ। কোনো রকমে শুকনো মরার মতো মুখটা বের করে ক্ষীণকণ্ঠে শুধালেন, ওরা কি চলে গেছে? না, যায়নি। নিচতলার সব ঘর খুঁজবে পাতি পাতি করে, তবে ওপরে আর আসবে না আপাতত। অফিসারটা বেশ সমঝোতার বলেই বোধ হলো। বলে আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে লুজি। এরপর ওরা নিচতলার প্রত্যেকটি ঘর, মুরগির খড়, খড়ের গাদা, রান্নাঘরের আনাজ কানাজ কিছুই বাদ রাখলো না। শেষে নিরাশ হয়ে ফ্রিজে রাখা শ্যাম্পেনের বোতলগুলো খুলে পান করলো মহা ফুর্তিতে। তারপর বোতলগুলো বন্দুকের গাদা দিয়ে ভেঙে টুকরো টুকরো করে গায়ের ঝাল ঝেড়ে নিল। আয়া জ্যাকলিনের গালে সবাই একটা করে চুমু খেয়ে কলরব করতে করতে চলে গেল বাড়ির বাইরে। আপাতত বিপদ কেটে গেল বলে আমি হাসি হাসি মুখে লুজির দিকে তাকাই। এতদিন পরে আমার মনে হতে লাগলো লুজির আর আমার মধ্যকার দূরত্বটা অনেক অনেক নিকটবর্তী হয়ে এসেছে। লুজি আমার দিকে কপট দৃষ্টিতে হেন বুড়ো প্রাঞ্চকে টেনে বের করার জন্য তোষক উল্টাতে উল্টাতে বলল, এজন্যই প্রথমে ধন্যবাদ দেওয়া উচিত বুড়ো প্রাঞ্চকে।
ততক্ষণে আমরা দুজনেই যার যার জামা কাপড় পরে ফেলেছি। বুড়ো প্লাঞ্জো তোশকের ভেতর থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ঈশ্বর তোমাদের সুখী করুন, শান্তিতে রাখুন।